ওকে, এখন এইখানে খেয়াল করো, আমরা যেগুলো শিখে আসলাম ওইগুলা আগের চ্যাপ্টারেরই ছিল। সো এই চ্যাপ্টার মূলত ম্যাথ। এইখানে ম্যাথ বাদে জাস্ট একটা আর কি থিওরির জিনিস আছে নির্দেশকের, সো ওইটা একবার চ্যাপ্টারের এই এই শেষের দিকে আমরা ওইটা একবার পরে পড়বো। সো এই চ্যাপ্টার অলমোস্ট 90% জিনিসপত্রই ম্যাথের। আচ্ছা, এখন এইখান থেকে শুরু করো। এসটিপি তে অক্সিজেন গ্যাসের একটি অণুর আয়তন কত হবে? ওকে, এখন বলছে একটি অণুর। তো এসটিপি তে অক্সিজেনের 1 মোলের আয়তন এই কত বলো তো? আহ, বাইশ। হ্যাঁ, এটা আছে 22.4 লিটার। তো এখন বলছে একটি অণু, তাহলে 1 মোল সমান এই যে কয়টি অণু? অ্যাভোগাড্রো সংখ্যক অবশ্যই, তাহলে 6.023 10⁻23টি অণুর আয়তন। 1 মোলের আয়তন মানেই তো এতটি অণুর আয়তন। তাহলে এতটি অণুর আয়তন হচ্ছে এত লিটার। তো অতএব একটি অণুর আয়তন10⁻23। তো 22.4 ডিভাইড বাই এটা দিলে অ্যান্সার আসবে, এটা হচ্ছে 3.72 ইন্টু 10⁻23 এত লিটার। ওকে, এটা খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, এরপরে ওকে, এখন এই পরেরটা খেয়াল করো। পৃথিবীর প্রতিটি মানুষকে যদি 100টি অণু করে চিনি দেওয়া হয় তাহলে কত গ্রাম চিনি লাগবে? ধরা যাক পৃথিবীর জনসংখ্যা এত। ওকে, এখন তাহলে মোট চিনির অণু এই কতটি লাগবে? মোট মোট চিনির অণু, তাহলে জনপ্রতি যদি 100টা হয় আর মোট মানুষ হচ্ছে এত, তাহলে এটা কি কত হবে? ইন্টু 10⁻12টি চিনির অণু লাগবে। ওকে, এখন এতটি চিনির অণু লাগবে। তো এখন এতটি চিনির অণু সমান কয় মোল, এটা আগে আমাদের বের করতে হবে। ওকে, তো এখন এটা কয় মোল, এটা বের করার জন্য এখানে কত দ্বারা এই যে ভাগ করা লাগবে? অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা না? তাহলে এত মোল, এটা আসবে 3 10⁻12 6.023 10⁻23। এগুলো ম্যাথ কিন্তু বুঝবা খুবই ভালোভাবে, না হলে এইখানে কিন্তু অনেক ভাবে ম্যাথ আসতে পারে। ম্যাথ মুখস্থ করে কিন্তু এখানে ফুল পাওয়া যাবে না। ওকে, তাহলে এত মোল লাগতেছে, এই পর্যন্ত তো ক্লিয়ার। ওকে, এখন কত গ্রাম লাগবে, এখন এটা বের করার জন্য যে কি করা লাগবে বলো তো দেখি। বলো, আমরা গ্রামটা এখানে কিভাবে বের করব? তাহলে চীনের আণবিক ভর। হ্যাঁ, আগে হ্যাঁ। চীনের আণবিক ভরটা জানতে হবে। সো এর জন্য তাহলে তোমাকে চিনির সংকেত জানতে হবে। তো চিনির সংকেত হচ্ছে C12H22O11। তুমি এইখান থেকে হিসাব করলে পাবা 342 গ্রাম।
ওকে, এখন এন সমান তাহলে কি হবে বলো তো? এন সমান হবে ডাব্লু ডিভাইড বাই আণবিক ভর। এখন আমাদের ডাব্লু বের করতে হবে, এন ইন্টু এম। সিম্পল একটা ম্যাথ। সো এম কত? এম হচ্ছে 342। সো অ্যান্সার হবে 1.703 ×10⁻⁹ গ্রাম। ওকে, বুঝছো তো এটা না? হ্যাঁ, আচ্ছা, এটা তো আসলে মানে আমরা যদি মানে থিওরিটিক্যালি চিন্তা করি হয়, বাট বাস্তবে তো এটা হবে না। কারণ পৃথিবীর সবাইকে যদি তুমি 100টা করে চিনির দানা দাও, তা হচ্ছে যে 1 কেজিও লাগতেছে না, এক এক কেজির থেকে অনেক কম। এটা মানে বুঝো, এটা হচ্ছে একের পরে 9টা শূন্য। সো এত এত কম তো লাগবে না। তুমি যদি সবাইকে যদি 100টা করে দানা দাও, তাও তো অনেক চিনি লাগার তো কথা। সো এটা আসলে ম্যাথমেটিক্যাল হিসাব যা আসে তাই। আচ্ছা, যাই হোক। ওকে, এর পরেরটা খেয়াল করো। হিমোগ্লোবিনে এত পার্সেন্ট আয়রন আছে, আয়রনের পারমাণবিক ভর 56 এবং হিমোগ্লোবিন আণবিক ভর এত দেওয়া আছে, হিমোগ্লোবিনের একটি অণুতে আয়রন পরমাণুর সংখ্যা কত? ওকে, আচ্ছা, এই ম্যাথটা আবার একটু পড়ো। হিমোগ্লোবিনে এত পার্সেন্ট আয়রন আছে এবং দুইটা আণবিক ভর দেওয়া, হিমোগ্লোবিনের একটি অণুতে আয়রন পরমাণুর সংখ্যা কত? ওকে, একটি অণুতে কত হবে? আচ্ছা, এখন এই যে এখানে হিমোগ্লোবিনের যে, এটা তো লেখা অনেক tough। আচ্ছা দেখো, হিমোগ্লোবিনের আণবিক ভর আমরা যদি M1 ধরি, এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে 1.67 ইন্টু 10⁴ আর আয়রনের M2 এটা হচ্ছে 56। ওকে, একটি পরমাণুতে আয়রন পরমাণুর সংখ্যা কত? তাহলে এখন এই যে হিমোগ্লোবিনের 1 মোল সমান এই যে কি হবে বলো তো? এখন আমি যদি, আচ্ছা, এই যে তোমার বায়োলজিতে এই হিমোগ্লোবিনকে কিন্তু Hg দ্বারা সম্ভবত লেখা হয়। তো আমি এখানে তাই লিখি। আচ্ছা, 1 মোল এই যে হিমোগ্লোবিন সমান, তাহলে এই কি হবে, এটা যদি এর আণবিক ভর হয়, এই যে হিমোগ্লোবিন আণবিক ভর, তাহলে 1 মোল হিমোগ্লোবিন সমান এটা কি হবে? এত গ্রাম না, কারণ তার 1 মোল মানেই তো তার আণবিক ভরের সমান। ওকে, আচ্ছা, এখন এই যে দেখো, তোমার হিমোগ্লোবিনে এত পার্সেন্ট আয়রন আছে। এখন এটা মানে কি? এটা মানে 100 গ্রাম হিমোগ্লোবিনে আয়রন এই কত গ্রাম বলো তো? আয়রন হচ্ছে পয়েন্ট 0. থ্রি থ্রি ফাইভ এটা না? হুম। এটা দ্বারা তো এইটাই বোঝায়। ওকে, তাহলে 1 গ্রাম তোমার হিমোগ্লোবিনে আয়রন আছে 0.335 ডিভাইড বাই 100। আর এখন আমরা বের করব 1 মোলে, মানে তোমার এত গ্রামে। ওকে, তাহলে এর সাথে গুণ হবে। আচ্ছা, এটা হচ্ছে 0.335 ইন্টু ডিভাইড বাই 100। ওকে, এটা আসে 55.945
গ্রাম। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার 1 মোল হিমোগ্লোবিনে এতটুকু, এই যে এটা মানে তো 1 মোল। আচ্ছা, এখন 1 মোল হিমোগ্লোবিনে আয়রন হচ্ছে এতটা। এখন আমি যদি এটাকে আরেকটু মডিফাই করে লিখি, ওকে, এতটি। উম আচ্ছা, সংখ্যা আহ কত, এই ম্যাথটা আরো একটু। আচ্ছা, এখন দেখো, এই যে 1 মোলে, 1 মোল হিমোগ্লোবিন আয়রন এই কত মোল, এইটা দেখো। তোমার এটাকে তুমি 55.945 ডিভাইড বাই আয়রনের যেটা আণবিক ভর 56, এটা দ্বারা ভাগ দাও, 99901, এরকম আসে না? মানে আয়রনের কত মোল, আমরা এটা বের করতেছি, 1 মোল হিমোগ্লোবিনে কত মোল আয়রন আছে, হুম, এটা প্রায় হুম, 1 মোলে কিন্তু লেখা যায়। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, তাহলে এর 6.023 ইন্টু 23টি হিমোগ্লোবিনে, তাহলে তোমার কয়টা আয়রন আছে? ওর 1 মোল মানে তো 6.023 ইন্টু 10⁻23টাই, এটা না? এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ, ওকে, এখন এখন বলো তো, এর 1 মোলে যদি এরও 1 মোল, এর 6.023 তে যদি এরও 6.023, তাহলে একটা একটা হিমোগ্লোবিনে এই যে কয়টা আছে আয়রন? একটাই তো। হ্যাঁ, বুঝছো এই ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা দেখো, এখন এগুলা ম্যাথ হচ্ছে লিঙ্কন স্যারের বইয়ের। সো এখন তুমি হচ্ছে তুমি হাজারি স্যারের বইয়ের ম্যাথ গুলো আগে করবা। তো হাজারি স্যারের বইয়ের ম্যাথ গুলো করার পর দেন এগুলা করবে, এবং হাজারি স্যারের বইয়ের কোনো ম্যাথে সমস্যা হইলে এটা বলবো অবশ্যই। ওকে, দেখো আমি এইখানে কিছু ম্যাথ এখানে দেখাই দেই। 1 কেজি বিশুদ্ধ পানিতে অণুর সংখ্যা কত, এটা সহজ। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এত, মৌলটির এত গ্রামে কয়টি ইলেকট্রন আছে? আচ্ছা, এখানে মোট এখানে কয়টা ইলেকট্রন? 4, 10, 17। ওকে, এখানে আছে 17। তো এটা যদি 17 হয়, এখানে 17, এটা এ- কে বলো তো এটা, এই 17? হ্যাঁ, 17 তো হচ্ছে তো ক্লোরিন। ওকে, মৌলটির এত গ্রামে কয়টি ইলেকট্রন আছে? আচ্ছা, এখন এই ক্লোরিনের ভর এই কত জানি, 35.5 না? ক্লোরিনের ভর তো 35.5। হুম, ওকে, তাহলে 6.023 ইন্টু 10⁻23টি অণুর ভর এই যে কত? অণুর ভর হচ্ছে 17 গ্রাম না, কারণ এটা 1 মোলের, সরি, 17 গ্রাম কেন, এটা হচ্ছে 35.5। ওকে, আর একটি অণুর ভর এই কি হবে? একটি অণু বা একটি পরমাণু, যাই হোক, একটি অণুর ভর হবে 35.5 ডিভাইড বাই 6.023।
10^23। আচ্ছা, এখানে তোমার ক্লোরিন তো সবসময় দ্বিপরমাণু। তাহলে একটি অণুর ভর এটা আছে যে wait, এখানে যদি 71 দেই, তাহলে একটি অণুর ভর হবে 71/6.03 × 10^23 এত 1.1788 × 10^-20। এটা বুঝছো তো না? কারণ এই যে ক্লোরিন কিন্তু সবসময় আমার হুম। দ্বিপরমাণু হিসেবে থাকে, যেগুলো আর কি আমাদের হ্যালোজেন গ্যাস, ওইগুলো সবসময় কিন্তু দ্বিপরমাণু থাকে। সো একটা অণুর ভর এখানে কত হবে? 71, না সরি, এক মোলের ভর হবে 71, আর একটা অণুর ভর হবে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা এখানে ভাগ করলে যেটা আসে। ওকে। আচ্ছা, এখন এই এখন যদি আমি বলি একটা পরমাণুর ভর এই কত হবে, এটা কি হবে বলো তো? একটা পরমাণুর ভর, একটা অণুতে দুইটা পরমাণু, তার মানে এই ভরটা, এই যে আমরা যেটা বের করলাম, এটা কতটা পরমাণুর ভর? দুইটা পরমাণুর ভর না? হ্যাঁ। তাহলে একটা পরমাণুর ভর যদি আবার বের করতে যাই, এটাকে তো দুই দ্বারা ভাগ করা লাগবে। এটাকে বুঝছো? বুঝছি। ওকে, এইখানে যে মানটা আসে আবার সেইটাকে দুই দ্বারা ভাগ, তাহলে করলে আসবে একটা পরমাণুর ভর মানে 5.89 × 10^-23 এত গ্রাম। ওকে, এখন এই যে আমাদের যেটা অ্যান্সারটা আসলো, এটা হচ্ছে একটি পরমাণুর। ওকে, এখন এখানে এই যে খেয়াল করো, 5.89 × 10^23 গ্রাম ভর কয়টি পরমাণুর? একটির। তাহলে 1 গ্রাম ভর হচ্ছে 1/5.89 × 10^23। তাহলে আমাদের যেটা দেয়া আছে 6.24078 × 10^23 গ্রাম ভর। এটা এটা কতটা পরমাণুর হবে? এ যাবে উপরে, 10^23 বাদ, ডিভাইড বাই এটা। এই পর্যন্ত বুঝতেছো তো না? সহজ কিন্তু। হুম। হুম। আচ্ছা, একটু একটু দাঁড়াও তো, আমার ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি। ও যদি, ও কি এই সন্ধ্যার দিকে যদি পড়তে পারে তাহলে যাবো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। একবারে বুধবার? আচ্ছা ভাই, আচ্ছা, সমস্যা নেই। ও তাহলে পড়ুক, আমি একবারে বুধবারে দিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যদি খেয়াল করো, আচ্ছা এখন এইখানে যে অ্যান্সারটা আসতেছে 1.059, এখন মানে এতটি পরমাণু। এ পর্যন্ত কি বুঝছো যে আমাদের যেটা গিভেন, যেটা ভর দেওয়া আছে, এইটা এতটা পরমাণুর ভর? এটা কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো আমাদের অ্যান্সার আসলো এতটি পরমাণু। এখন একটা পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে এই ক্লোরিনের? 17টা না? হ্যাঁ। তো 1.059 তো আমাদের পরমাণু কি কখনো ভগ্নাংশ আকারে হবে? এটা তো সবসময় পূর্ণ সংখ্যা, যে একটা পরমাণু বা দুইটা পরমাণু। আমরা তো এটাকে একটা পরমাণুই লিখতে পারি রায় দিয়ে। তো এটার অ্যান্সার
কি হবে? সূত্রটাই হবে না? এই সূত্রটা ইলেকট্রনই তো হবে অ্যান্সার। হুম। ওকে, এই যে এটা সহজ, যেমন এসটিপি তে একটি অক্সিজেন অণুর আয়তন কত লিটার। এখন এটা কিভাবে বের করবা বলো তো? এমনিতে মুখে মুখে বলছে বলো সিক্স দেখি আর কি। 6.03 × 10⁻²০ এতটি অনুর হ্যাঁ। এত অনুর হচ্ছে 22.4। হ্যাঁ। তারপর হচ্ছে একটি অনুর। হ্যাঁ, খুবই সহজ। দেখো এটা আসছে, এটা আসছে তোমার ঢাবিতে আসছে 18-19 সালে। এখন ঢাবিতে 18-19 সালে আসছে মানে এটা ক্যালকুলেটর ছাড়াই হিসাব করতে হবে। তো এখন এইখানে ক্যালকুলেটর ছাড়া হিসাব করা অবশ্যই টাফ, বাট এটা যে আমি বলি, মানে তুমি যদি হিসাব করো তাহলে তোমার অ্যাভোগাড্রো সংখ্যকের জন্য 22.4, তাহলে একটার জন্য কি হবে? 6.023 ইন্টু 10⁻³ এটা হবে না? এরকম তো আসবে। হ্যাঁ। ওকে, এখন আমি বলি এইখানে এইখানে ব্রেন অনেক বেশি ইউজ করতে হবে। এখন তুমি আপাতত 23 এই অংশটা বাদ দাও, 22.4 ডিভাইড বাই 6.023। ওকে, এই মানটা কোন সীমার মধ্যে আসবে বলো তো? এই ভাগফলটা কোন সীমার মধ্যে আসবে বলো? এগুলো অনেক কিছু বুঝতে হবে এখানে। এই ভাগফলটা কোন সীমার মধ্যে আসবে, মানে পূর্ণ সংখ্যার কোন সীমার মধ্যে আসবে বলো দেখি। 3। শুধু 3 আসবে? মানে 3 থেকে 4-এর মধ্যে আসবে, তো এইভাবে চিন্তা করতে হবে, মানে 3 থেকে বড়, 4 থেকে ছোট, ও। এইটাই তো আসবে না? কারণ এটা হচ্ছে তোমার 6 দ্বারা তুমি যদি ভাগ করো কোনো কিছু 18 থেকে 24-এর মধ্যে হলে ওইটা কি হবে? ভাগফলটা 3 থেকে বড় হবে, 4 থেকে ছোট হবে। হুম এটা তো বুঝছো? হুম হুম তো ধরো এইখানে তোমার 3 পয়েন্ট এইখানে সামথিং হইলো, আর এইখানে নিচে যে 10 10⁻23 আছে, এটা যদি উল্টে যায় এটা এ- এটা কি হবে? 10 ইনভার্স 23 হবে না? ইনভার্স। হ্যাঁ। তো তুমি দেখবা যে তোমার পরীক্ষার অপশনে অবশ্যই এইরকম একটা ভ্যালু থাকবে এবং বাকিগুলা ভিন্ন ভিন্ন থাকবে। এই তোমার কোনোটা হয়তো থাকবে 3 পয়েন্ট সামথিং 10 ইনভার্স 22 বা 10 ইনভার্স 24, অথবা 3-এর নিচে একটা মান থাকবে 2 পয়েন্ট সামথিং বা 4 পয়েন্ট সামথিং। এগুলো তোমাকে বুঝতে হবে, এগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া একটু ব্রেন ইউজ করলে সলভ করা যায়। সো এখানে দেখো, এই যে তোমার এইখানে কিন্তু 10 ইনভার্স 23 আছে, আর এই ভাগফলটা 3 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু এখানে দেয়া থাকবে, বাট তুমি তো এক্স্যাক্টলি জানবা না, কারণ তোমার কাছে তো ক্যালকুলেটর নাই, তো অবশ্যই যেটা অ্যাকচুয়াল ভ্যালু এটা তোমার পক্ষে বের করা সম্ভব না। বাট এইটা তো তোমার বোঝা উচিত যে এখানে ভাগ করলে 3 থেকে 4-এর মধ্যে অবশ্যই একটা সংখ্যা আসবে এবং 10 ইনভার্স 23 হবে। এটা বুঝছো যে এগুলো কিভাবে সলভ করা লাগবে? হ্যাঁ। ওকে, আচ্ছা এটা হচ্ছে যে 4 নাম্বারটা, এটা আপাতত থাক, এটা আমরা পরে করব। এটা হচ্ছে ওই পটাশিয়াম পারক্লোরেট। 5 নাম্বার এটা পারবা। 6 নাম্বার পারবা, গ্লুকোজের সংখ্যা জানলেই হবে। 8 পারবা। 9 পারবা। 10 পারবা। এরপরে 11। এটা তো সহজ, কারণ এত গ্রাম এই যে পানি দেওয়া আছে। এখন তুমি 0.09 গ্রাম পানি সমান কত মোল পানি, তুমি যদি এটা বের করো যে ডিভাইড বাই 18, কারণ পানি তো 18 না, 18। এখন এটা আসবে এটা অ্যান্সার আসতেছে তোমার 5 × 10⁻³ এই পানি। তো এখন এইখানে এই হাইড্রোজেন পরমাণু কয়টা হবে বলো তো? হাইড্রোজেন পরমাণু তো আছে ওখানে 2টি।
হ্যাঁ মানে তোমার এত মোল সমান কয়টা হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করবা। এতটা হচ্ছে পানির অণু, আর পানির অণু থেকে হাইড্রোজেন অণু বের করার জন্য 2 দ্বারা গুণ করা লাগবে। আর একটা পানির অণুতে যেহেতু একটাই অক্সিজেন পরমাণু আছে, তাহলে পানির অণুও যেটা হবে অক্সিজেন পরমাণু ওইটা হবে। এই এই বুঝছো তো? না, এটা খুবই সহজ এগুলো ম্যাথ। হুম, বুঝছি। ওকে, এটা কিভাবে এই যে বের করবা? এখানে কিন্তু বলছে ওজোন গ্যাস। ওজোন গ্যাসের সংকেত কি? O3। হ্যাঁ, O3। তাহলে ও থ্রি মানে কত? 16 × 3 মানে 48। আচ্ছা, এখন তো এইখানে তো 48 লাগবে না, কারণ এইখানে আমাদের ইয়ে দিয়ে দিছে, তোমার লিটার। তো 40.8 লিটার সমান এই কয় মোল হবে বলো তো এসটিপিতে? সহজ তো। 40.8 লিটার কত মোল হবে ও এসটিপিতে? মোল, এটা হবে কত মোল? 44.8 ডিভাইডেড 22.4 না? এগুলো আবার ক্যালকুলেশন করা লাগে? 2 হবে, এটা তো সহজ। 22.4 কে 2 দ্বারা গুণ করলে তো 40.8 হচ্ছে। 2 হবে না এটা? তো এখন এখন এখানে বলছে হ্যাঁ। কতটি অক্সিজেন পরমাণু আছে। তো এরপরে এটাকে কিভাবে বের করবা? 2 মোল, তারপর 2 মোলের সাথে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে ওজোন অণু। আবার এর সাথে 3 গুণ করলে অক্সিজেন পরমাণু, কারণ একটা ওজনে এই 3টা আছে। পারবা না এগুলা ম্যাথ? পারবো। ওকে, এখন দেখো এইখানে তোমার হীরক মানে কিন্তু এই যে কার্বনই। তো এইখানে একটি যুবক তার বধূকে এত ক্যারেট হীরক আছে এমন একটি এঙ্গেজমেন্ট আংটি দিল। যুবকটি তার ভাবী বধূকে কতগুলি কার্বন পরমাণু দিয়েছিল? ওকে, 1 ক্যারেট সমান 200 মিলিগ্রাম। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন। আচ্ছা, এখন দেখো, এখন এইখানে 1 ক্যারেট সমান যেহেতু 200 মিলিগ্রাম, তাহলে এখানে দিছে কত? 0.5 ক্যারেট। তাহলে এইখানে ইন্টু 0.5 × 200, মানে এইখানে তোমার মূলত 100 মিলিগ্রাম দিছে না? ওকে। আর তোমার হীরক, হীরক মানে কিন্তু কার্বন। হীরক হচ্ছে কার্বনের একটা রূপভেদ। যেমন তোমার গ্রাফাইট একটা কার্বনের রূপভেদ, তেমন হীরকও একটা কার্বনের রূপভেদ। সো একটা কার্বনের এই ভর কত? 12 গ্রাম না? হ্যাঁ। তো 100 মিলিগ্রামকে প্রথমে গ্রামে নাও। তার মানে 100 ডিভাইড বাই 1000, এইটা হচ্ছে গ্রাম। এরপর তোমার মোল সংখ্যা দেওয়ার জন্য এই যে কি করা লাগবে, আবার 12 দ্বারা ভাগ করা লাগবে না? কারণ এইটা হচ্ছে 0.1 হচ্ছে তার ডাব্লিউ, আর এম এর মান কত? 12 ডিভাইড বাই 12, এইটা আসলো। এরপরে এত মোল পাইলাম, এরপরে কার্বন পরমাণুর সংখ্যা বের করার জন্য জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই যে তুমি এটা ক্যালকুলেশন করে দেখো, এটাই আসে অ্যান্সার। যে অ্যান্সারটা দেওয়া আছে ওইটাই আসে। আচ্ছা, আচ্ছা দাঁড়াও, এটা আরেকটা পেজের মধ্যে নিয়ে যাই। এইগুলা ম্যাথ একদম কিন্তু ক্লিয়ার থাকতে হবে, না হলে মানে তোমার পরবর্তী ম্যাথ গুলোতে কিন্তু সমস্যা হবে। তো
কি ব্যাপার? ইরেজার? কি ব্যাপার? ইরেজার এইখানে কাজ করে না কেন? আচ্ছা, এখন এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। 15 নম্বর ম্যাথটা, এইটা এই পড়ো তো, এই 15 নম্বর ম্যাথটা পড়ে কিভাবে সলভ করা লাগবে বলো দেখি। আচ্ছা, আগে তো এটা তোমার বের করতে হবে যে এত গ্রাম বিশুদ্ধ আয়রনে যত সংখ্যক পরমাণু বিদ্যমান। ওকে, আগে তুমি পরমাণুটা বের করো। এটা ডাব্লু হচ্ছে 560। ওকে, আর এম কত? এম হচ্ছে 56, তাহলে এন কত হবে? ডাব্লু ডিভাইড বাই এম, 560/56 মানে হচ্ছে 10। এত মোল। তো এখন তাহলে এখানে পরমাণু সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 10 গুণ না? তার মানে 0.023 ইন্টু 10^24 এতটা। ওকে, এখন তোমাকে জিজ্ঞেস করছি এতটি পরমাণু কত সংখ্যক কার্বনে আছে, একটা বুঝছো? হ্যাঁ। তো এত সংখ্যক এই যে পরমাণু মানে কত মোল, এটা বলো তো দেখি। আমরা তো মানে জাস্ট রিভার্স এই প্রসেস আর কি। এত সংখ্যক পরমাণু মানে 10 মোল না? হ্যাঁ। তাহলে এন ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইড বাই এম। এখন আমরা ডাব্লু বের করব কার জন্য? কার্বনের জন্য। সো এন এর মান 10, ডাব্লিউ। এম কত? এম হচ্ছে কার্বনের 12। এখন তাহলে ডাব্লু কত হবে? 120। খুবই সিম্পল একটা ম্যাথ। এটা বুঝছো? বুঝছি। ওকে, দেখো এই যে এত গ্রাম অ্যালুমিনিয়াম, 18 নম্বরটা, এত গ্রাম অ্যালুমিনিয়াম আয়নকে ধাতব অ্যালুমিনিয়ামে পরিণত করতে কতটি ইলেকট্রন দরকার হবে? আচ্ছা, 18। ওকে। আচ্ছা, এখন এখানে এখানে খেয়াল করো। একটা অ্যালুমিনিয়াম 3+ কে তুমি যদি অ্যালুমিনিয়াম আয়নে পরিণত করতে চাও, তাহলে কয়টা ইলেকট্রন লাগে? 3টে ইলেকট্রন লাগে না? এটা তো এই যে বুঝছোই তো, কারণ এখানে 3+, এটাকে অ্যালুমিনিয়াম তোমার ধাতুতে পরিণত করতে 3টে ইলেকট্রন লাগবে। এখানে এই 3টে ইলেকট্রন কি করা লাগবে বলো তো? গ্রহণ করা লাগবে না ত্যাগ করা লাগবে? ত্যাগ। ত্যাগ করা লাগবে। হুম। অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম মানে এখানে কি হয়েছে? ধনাত্মক চার্জ হ্রাস পাইছে। সো ধনাত্মক চার্জ হ্রাস হ্রাস পেলে কি হবে? 3টে ইলেকট্রন গ্রহণ করা লাগবে। আল্লাহ। ওকে, যাই হোক, এখন এখানে এখানে খেয়াল করো। তাহলে একটার জন্য লাগে 3টা। আর এইখানে ডাব্লু দেওয়া আছে 20.52 গ্রাম। সো এটা এটা কত মোল এবং এটা সমান কতটা পরমাণু, আমরা সেটা আগে বের করব। সো এইখানে এন সমান এই, এখন তাহলে কি হবে? ডিভাইড বাই অ্যালুমিনিয়ামের কত? 27। আচ্ছা, দেন এটা এই এটা কি হবে? 0.76 মোল সমান এই কতটা এই ইয়া হবে? এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা এই যে গুণ করো, সমান এতটা অণু বা পরমাণু। তো এইখানে অ্যান্সার আসে তাহলে তোমার
20.7, এইগুলো সরি, 20.52-তে তোমার এতটা এই পরমাণু আছে। তাহলে একটার জন্য লাগে তিনটা, তাহলে এতটার জন্য এই যে লাগবে কত, ইন্টু থ্রি। তাহলে 1.37 ইন্টু 10^24। এটা বুঝছো? বুঝছি। ওকে। আচ্ছা, এখন এইখানে 19 নাম্বারটা এখানে খেয়াল করো। একটি পানি পূর্ণ পাত্র প্রতিদিন 10 মিলিগ্রাম ওজন হারায়। আচ্ছা, সেকেন্ডে পানির কতটি অণু বাষ্পে পরিণত হয়? তো প্রতিদিন 10 মিলিগ্রাম ওজন হারায়। আচ্ছা, এখন দেখো, পানির পাত্র ওজন হারাচ্ছে মানে কি, যতটুকু ওজন হারায় অতটুকু পরিমাণে পানি কিন্তু বাষ্পে পরিণত হয়। মানে বাষ্পে পরিণত হওয়াই মানে ওজন হারানো। সো এই দুইটা কথা সেম, যে ওজন হারানো এবং বাষ্পে পরিণত হওয়া সেম জিনিস। তাহলে প্রতিদিন 10 মিলিগ্রাম, আচ্ছা 10 মিলিগ্রাম তাহলে পানির অণু তোমার প্রতিদিন চলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে এন এর মানটা বের করি, সরি এটা 10 মিলিগ্রাম। আর তাহলে এটা হচ্ছে 18 গ্রাম। সো একবারে তুমি যদি এটাকে মিলিগ্রামে লেখো তাহলে হচ্ছে 18,000। সো তাহলে তুমি 10 ডিভাইড বাই 18,000 লিখতে পারো, অথবা 10কে প্রথমে গ্রামে নিয়ে দেন 18 দ্বারা ভাগ করতে পারো, সেম অ্যান্সারই আসবে। 5.55 ইন্টু 10^4 মোল। তাহলে এত মোল পানি প্রতিদিন বাষ্পে পরিণত হয়। সো এখন আমি যদি অণুর সংখ্যাটা কাউন্ট করি, এখন এটা কি হবে এর সাথে, অ্যাভোগাড্রো সংখ্যা গুণ, তার মানে 3.346 ইন্টু 10^20 কি অণু প্রতিদিন বাষ্পে পরিণত হয়। সো এখন তোমাকে জিজ্ঞেস করছে কি প্রতি সেকেন্ডে, তাহলে প্রতিদিনের জন্য প্রথমে 24 দ্বারা ভাগ। আচ্ছা, দিনকে সেকেন্ডে নিয়ে আসো, 24 ইন্টু 3600। তাহলে এক সেকেন্ডে তোমার এটাকে 86,400 দ্বারা এখানে ভাগ করা লাগবে। তো এটা আসবে 3.87 ইন্টু 10^15। একটা বুঝছো? হ্যাঁ, এইগুলা সব ম্যাথই, এগুলো সলভ করবে। এগুলো ম্যাথ সলভ করলে তোমার পরবর্তী ম্যাথগুলোর উপর কনফিডেন্স আসবে। এবং সেম টাইপের তোমার ওই হাজারি স্যারের বইতেও গিয়ে দেখবা যে সেম ম্যাথগুলো আছে। তো তুমি যে কোনো একটা ওই বইয়ের ম্যাথগুলো সলভ করলেই হবে। আর দুই তিনটা ম্যাথ হয়তো মানে ডিফারেন্স থাকতে পারে আর কি। ওকে, আচ্ছা দাঁড়াও, আর একটা লিঙ্ক দিচ্ছি।